খবর দিনভর এবার যে খবরের দিকে নজর রাখবো, পাহাড়ে ৩১৩ চাকরি বাতিলের স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। ৩১৩ জন চাকরি করতে পারবেন আপাতত। ৩১৩ জনের চাকরি বাতিলের স্থগিতাদেশ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। অর্ণব হাজরা আরো বিস্তারিত জানাবেন। অর্ণব, কয়েকদিন আগে বিচারপতি বিশ্বজিৎ বসু একক বেঞ্চ বিভিন্ন দিক খতিয়ে দেখার পর পাহাড়ে বিভিন্ন সময় যে ৩১৩ জন চাকরি হয়েছে সেকেন্ডারি লেভেলে, সেই চাকরি বাতিল করেন। কারণ কোনো বিজ্ঞপ্তি ছিল না, একই সঙ্গে কোনো নিয়োগ বিধি মানা হয়নি, এইরকম একাধিক অভিযোগকে মান্যতা দিয়ে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। এক্ষেত্রে যারা চাকরি হারিয়েছেন তারা এবং একই সঙ্গে আরো কয়েকটি আপিল হয়। সেই মামলা আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বসে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ডিভিশন বেঞ্চ 12 সপ্তাহে স্থগিতাদেশ জারি করেছে। কেন স্থগিতাদেশ দিল? অর্থাৎ যে ৩১৩ জন সেকেন্ডারি লেভেলে পাহাড়ের বিভিন্ন বিদ্যালয়ে চাকরি করছিলেন, শিক্ষকতা করছিলেন, তারা আপাতত শিক্ষকতার কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু কেন এই নির্দেশ দিলেন? এক্ষেত্রে দুটি বিষয়। এক, এর আগে শুধু তৃণমূল জামানায় 2019 সালে নয়, বাম জামানাতেও 2007 সালে একই রকম ভাবে ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে সেই সময় প্রায় 100-র কাছাকাছি চাকরি স্থায়ী করে, অনিয়মিত চাকরিকে স্থায়ী হিসেবে পরিণত করে। কাজে তৃণমূল জামানায় যে ৩১৩ জনকে বেআইনি চাকরিগুলো আখ্যা দেওয়া হচ্ছে, তার পূর্ব অভিজ্ঞতাও কিন্তু রয়েছে 100 জনের ক্ষেত্রে। এবং এই চাকরি দেওয়ার ক্ষেত্রে আরো একটা বিষয়, গত 2 দশক ধরে যেভাবে পাহাড়ে বিভিন্ন রকম রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন জামানায় ঘুরে ফিরে এসছে, কখনো সুভাষ সিং, কখনো মদন তামাং হত্যা মামলা, কখনো বিমল গুরুংদের আন্দোলন, এই বিভিন্ন বিষয় নিয়ে পাহাড়ে যে রাজনৈতিক অস্থিরতার কারণে এইভাবেই অনিয়মিত চাকরি দিয়ে পাহাড়ের পড়ুয়াদের ভবিষ্যতে কোন রকম ঠেকনা দিয়েছিল সেইখানকার জিতে বা রাজ্যের সংশ্লিষ্ট অনুমতি নিয়ে। এক্ষেত্রে সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মাসে, সেই মাধ্যমিক পরীক্ষা পড়ুয়াদের মারাত্মক রকমের ক্ষতি হতে পারে, সেই সবকিছু মাথায় রেখে 12 সপ্তাহের স্থগিতাদেশ দিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে বাদী বিবাদী সব পক্ষ হলফনামা আদান প্রদান করবে এই শীতের ছুটির 4 সপ্তাহের মধ্যে, এবং এর পরবর্তী যে ভ্যাকেশন বেঞ্চ আসবে 12 সপ্তাহের মধ্যে, সেখানে পরবর্তী মামলা শুনানি হবে। देखिए, सत्य प्रताड़ित होता है, लेकिन सत्य कभी नहीं, अंत में सत्य कभी नहीं हारता है। अभी अपील रजिस्टर हो गया है, स्टे मिल गया है। वी आर कॉन्फिडेंट, जो क्रिएटिविटी, जो पॉजिटिविटी है, वो जीतेगा। आज जो जलपाईगुड़ी डिवीजन बेंच से जो आज हम लोग को राहत मिला है, अब तक जो सिचुएशन हो रहा था इसमें 313 का, वो आज हम लोग को जजमेंट जो दिया, हम लोग थोड़ा सा हैप्पी है। নিউ টাউনের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তিনি অপরাধে মুখ্য ভূমিকা নিয়েছেন, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। তিনি নির্দেশনামায় লিখছেন যে কিনা এই ঘটনা ঘটিয়েছে, যেই ঘটনার মুখ্য অপরাধের ভূমিকায় তাকে জামিন দেওয়া, আগাম জামিন দেওয়া বিচারের সঙ্গে প্রহসনের নামান্তর। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 26 নভেম্বর বারাসাত আদালত তার আগাম জামিন মঞ্জুর করে। 22 ডিসেম্বর মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর আগাম জামিন খারিজ করে হাইকোর্ট। কেস ডায়েরি দেখে ছত্রে ছত্রে কড়া মন্তব্য হাইকোর্টের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে লিখেছেন, খুন হওয়া ব্যক্তিকে দত্তাবাদের দোকান থেকে অপহরণ করতে দেখেছেন যারা, সেই প্রত্যক্ষদর্শীদেরও বয়ান নিয়েছে তদন্তকারী এজেন্সি। মারধরের প্রত্যক্ষদর্শী রয়েছেন, একজন আহত প্রত্যক্ষদর্শী রয়েছেন যিনি ঘটনার সূত্রপাত কোথা থেকে হয়েছে তার বিবরণ দিয়েছেন, কিভাবে মারধর করা হয়েছে তারও বর্ণনা দিয়েছেন। এমন সাক্ষী আছেন যিনি আহত প্রত্যক্ষদর্শী চিকিৎসা করেছেন, দেহ নিয়ে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। যে সিসি ক্যামেরা ফুটেজ আছে তা প্রত্যক্ষদর্শীদের বয়ানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছেন আহত সাক্ষী। সাক্ষীদের বয়ান বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে অভিযুক্তই মাস্টারমাইন্ড এবং তিনি এই অপরাধে মুখ্য ভূমিকা নিয়েছেন। ম্যাজিস্ট্রেটের কাছে তিনি তার পরিচয় প্রকাশ করেছেন। তথ্য খতিয়ে দেখে বোঝা যাচ্ছে অভিযুক্তই সহযোগীদের জোগাড় করেছিলেন এবং তাঁর সরকারি পদকে কাজে লাগিয়ে অপরাধটি ঘটিয়েছিলেন। মিথ্যের জাল বুনে তদন্তকে ভুল পথে চালানোর চেষ্টা করেছিলেন। বারাসাত আদালতের আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যায় বিধাননগর পুলিশ। সেই মামলা নির্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ লিখেছেন,
আশ্চর্যজনকভাবে ২৬শে নভেম্বর রায় দেওয়ার সময় পরস্পর বিরোধী কারণের উল্লেখ করে সেশনস কোর্ট। আদালত যদিও মেনে নিয়েছিল মামলাকারীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা গুরুতর এবং তদন্ত অনেক দূরে গিয়েছে, তা সত্ত্বেও অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করা হয়, কারণ অভিযুক্ত পশ্চিমবঙ্গের একজন আমলা, ফলে তাকে হেফাজতে রাখার দরকার নেই। সাক্ষ্য প্রমাণের বিশ্লেষণে উঠে আসছে অপহরণ করতে নীলবাতির গাড়ি ব্যবহার করেছিল অভিযুক্ত। এই কাজে তাকে সাহায্য করেন একাধিক ব্যক্তি। অপহরণের পর আক্রান্ত ব্যক্তিকে বেআইনিভাবে নিজের নিউ টাউনের বাড়িতে আটকে রাখেন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী অপহৃত ব্যক্তিকে নাগাড়ে মারধর করা হচ্ছিল তার বয়ান নেওয়ার জন্য। প্রবল মারধরের জেরে সন্ধ্যায় তিনি জ্ঞান হারান, তারপর মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃতের শরীরে ক্ষতচিহ্ন দেখা গিয়েছে। অভিযুক্তের আচরণে স্পষ্ট সরকারি ক্ষমতার বলে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছিলেন তিনি। আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন, এমনভাবে গোটা ঘটনাটি ঘটিয়েছিলেন যা আইন শৃঙ্খলা ব্যবস্থার একেবারে গোড়ায় আঘাত করেছে। সহযোগীরা হেফাজতে, আর যার নেতৃত্বে গোটা ঘটনাটি ঘটেছে তাকে যদি আগাম জামিন দিয়ে দেওয়া হয় তাহলে সেটা বিচারের নামে প্রহসন হবে, তাও শুধুমাত্র এই কারণে যে তিনি একজন WBCS অফিসার। বোঝাই যাচ্ছে তদন্ত প্রক্রিয়াকে বেলাইন করার চেষ্টা করেছিলেন অভিযুক্ত, কিন্তু বিমানের টিকিট এবং বিমান সংস্থা দেওয়া তথ্যে স্পষ্ট ঘটনার পর অভিযুক্ত এবং তার সহযোগীরা উত্তরবঙ্গে পালিয়ে গিয়েছিলেন। কোনো জঘন্য অপরাধের মামলায় আগাম জামিন বা জামিনের আবেদনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় খতিয়ে দেখে আদালত। উত্তর ২৪ পরগনা সেশন জজ এবং বিধাননগরের ACGM যে রায় দিয়েছেন তাতে পর্যাপ্ত কারণ দেখানো হয়নি। বহু তথ্যকে এড়িয়ে যাওয়া হয়েছে এই রায়ে, তাই রায়টি খারিজ করা হলো। আগাম জামিন খারিজ। সোমবার এভাবেই আগাম জামিন খারিজ করে হাইকোর্ট। বিচারপতি নির্দেশ দেন ৭২ ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে রাজগঞ্জের বিডিওকে আত্মসমর্পণ করতে হবে। আমার স্বামীকে প্রশান্ত বর্মনই হত্যা করেছে। আমি হাইকোর্ট করেছিলাম, হাইকোর্ট পরে আম কাকু সে ধমকা চমকা করলা, হাইকোর্ট পরে ও জামিন খারজ হয়েছে, তেণু করি হাইকোর্টকে ধন্যবাদ। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার এমনই দাপট যে এখনো রাজগঞ্জের কেউ তার বিরুদ্ধে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। তাদের বক্তব্য এই বিডিওর বিরুদ্ধে মুখ খোলা মানেই বিপদ ডেকে আনা। নিউজ 18 বাংলা। বন্ধুর জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণের ঘটনা। হাঁসখালির এই ঘটনা 2022 সালে ঘটেছিল, যা হাড়হিম করে দেয় আজও। সেই ঘটনায় সাজা ঘোষণা। মূল অভিযুক্ত সোহেল গয়ালি সহ আরও 3 জনের যাবজ্জীবন। তার পাশাপাশি সোহেলের বাবা সহ আরও 3 জনকে 5 বছরের কারাদণ্ড। চৌঠা এপ্রিল নদিয়ার হাঁসখালি। বন্ধু সোহেল গয়ালির জন্মদিনের পার্টিতে গিয়েছিল ক্লাস 9-এর ছাত্রী। সেখানেই গণধর্ষণ। বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। এখানেই শেষ নয়, নাবালিকার বাড়িতে চাপ দিয়ে তড়িঘড়ি দাহ করা হয় বলে অভিযোগ। 3 বছর আগের এই ঘটনায় মঙ্গলবার সাজা দিল রানাঘাট মহকুমা আদালত। গণধর্ষণ ও অনিচ্ছাকৃত খুনে দোষী সাব্যস্ত 3 জন। সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন সাজা। জজ সাহেব যে রায় দিয়েছে আমি এতে খুশি না। যদি ফাঁসি হতো তাতে আমি খুশি হতাম। আমাদের পরিবারের ছাড়া পেয়ে যদি হামলা করে, যদি আবার মারধর করে আসে, সেই বইতে আমি খুশি না। ফাঁসি হলেই আমি খুশি হতাম। ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি, এলাকার প্রভাবশালী নেতা। এছাড়া দীপ্ত গয়ালি এবং পীযূষ কান্তি ভক্ত, এই 3 জনের 5 বছরের কারাদণ্ড। তথ্য প্রমাণ লোপাটে দোষী সাব্যস্ত অংশুমান বাগচির 3 বছরের কারাদণ্ড। ষড়যন্ত্র, ভয় দেখানোয় দোষী সাব্যস্ত হলেও সুরজিৎ রায় ও আকাশ বারুইকে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে রানাঘাট মহকুমা আদালত। চৌঠা এপ্রিল বন্ধু সোহেল গয়ালির বাড়িতে জন্মদিনের পার্টিতে যায় নাবালিকা। সেখানেই গণধর্ষণ। বাড়ি ফেরার পর অতিরিক্ত রক্তপাতে মৃত্যু। 9 এপ্রিল হাঁসখালি থানায় অভিযোগ জানায় নিহতের পরিবার। 10 এপ্রিল সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সোহেলের এক বন্ধুকেও। 13 এপ্রিল
কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। সোহেলের বাবা সমরেন্দ্র গয়ালি এলাকার প্রভাবশালী নেতা বলে পরিচিত, তাকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর গ্রেপ্তার হয় আরও 6 জন। 28 জনের সাক্ষ্য গ্রহণ করে রানাঘাট মহকুমা আদালত। 2022 সালে সিবিআই চার্জশিট দেয়। সোমবার 9 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। এই মামলায় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই মামলায় এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ আছে সেই সমস্ত প্রমাণ সঠিকভাবে এই মামলার জাজমেন্টে রিফ্লেকশন আসেনি। এই মামলার এগেইনস্টে আমরা হাইকোর্ট যাব। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।